ফ্রেন্ডস, আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে এবং উদ্দেশ্যটা একটু ভিন্ন। মানে আজকে আমি যাচ্ছি একটা বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে। বইটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের ঈশ্বরের অন্তিম শ্বাস। যারা বইটার সম্পর্কে খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই বইটার সম্পর্কে এবং এই বইটা কী বিষয়ে না বিষয়ে সমস্ত কিছুই জানেন। সেই বইটার উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমি যেতে চলেছি। মানে ইনফ্যাক্ট এটা আমার বাবার মারা যাওয়ার পরে ফার্স্ট টাইম বোধহয় কলকাতা আসছি। সো লেটস গো। তার প্রথম উপন্যাস ঈশ্বর যখন বন্দী, অন্যান্য ডাকাত রাজা, শিখণ্ডী, নারাজ, নরক সংকেত, দেবতীমা ইত্যাদি ইত্যাদি তার অনেক উপন্যাস আছে। তার গল্প সংকলন রয়েছে প্রচুর, ক্রাইম নন ফিকশন আছে এবং সরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত তার বই আছে 10 দিনে ইন্ডিয়ান পলিটিক্স। এবার সম্প্রতি হার্ভার্ড কলেজ প্রসিদ্ধ সংস্থা, প্রকাশনা সংস্থা, সেখানে প্রকাশ হয়েছে ক্রনিকলস অফ দ্য লস্ট ডটার্স, ইনডেন্টার্ড লেবারকে নিয়ে তার লেখা। তো দ্বীপ প্রকাশনের পক্ষ থেকে আমি বললাম, আমাদের কোন সভা, কোন আলোচনা, মানে যেটা মহতী সভা হয়, সারস্বত সমাজকে নিয়ে যেটা হয়, রবীন্দ্রনাথ বাদ দিয়ে হয় না। এই রবীন্দ্রনাথের চিত্রকলা, তার প্রতিলিপি দ্বীপ প্রকাশনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে এবং এই কালেকশনটা টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং দ্বীপ প্রকাশন বোধহয় একসঙ্গে এটি করেছিলেন। টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী, তিনি এইগুলোকে কিউরেট করেছিলেন, কোনগুলো কি করতে হবে। হ্যাঁ, সবার হাতে আমরা করে তুলে দিচ্ছি। আমরা স্মারক বা মালা, ফুল এগুলো না করে এটাই আমরা একটু সবাই আপনাদের হাতে তুলে দিই। বিষয়টা হচ্ছে বিদ্যাসাগরের প্রাথমিক কথা নিয়ে। 1820 সালে ভদ্রলোকের জন্ম হয়েছিল এবং তারপরে যখন তিনি চলে গেলেন সেদিনে আর এক ভদ্রলোক চলে গেছিলেন, তার নাম রাজেন্দ্রলাল মিত্র। তার মতো পণ্ডিত সে সময় বিদ্যাসাগর মশাই ছিলেন কিনা সন্দেহ ছিল। এই জন্যই সন্দেহ ছিল যে রবীন্দ্রনাথ যাদের পুজো করেছেন তাদের মধ্যে রাজেন্দ্রলাল মিত্র। এই মানুষ দুজনের কথা বলছি এই জন্যেই আমরা রাজেন্দ্রলাল মিত্রের কথাটা বললাম। এখানে একটা বেশি কথা আছে। স্টুয়ার্ট সাহেব বলে এক ভদ্রলোক, তিনি ইংরেজিতে আমাদের দেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস লিখেছিলেন। সেখানে একটা জায়গায় লিখছেন যে আমাদের রাজেন্দ্রলাল মিত্র তার মতো বড় মিথ্যাবাদী কেউ হয় না। কারণ বেদে মিত্র বলে যে একটি কথা আছে, সেটা ইন্দ্রিয়ের প্রতি প্রয়োগ করা হয়েছে এবং সেখানে মিত্র মানে হচ্ছে ব্রাহ্মণ। রাজেন্দ্রলাল মিত্রকে জিজ্ঞেস করেছিলাম আমি, স্টুয়ার্ট সাহেব বলছেন যে আপনি জাতিতে কি? তিনি বললেন কায়স্থ, অতএব তিনি একজন বড় মিত্র। আমরা এই কথাগুলো বলছি এই জন্যে যে এতক্ষণ ধরে অনেক কথাবার্তা বলছেন, ঈশ্বরচন্দ্র পর্যন্ত যাচ্ছেন, কেউ বন্দ্যোপাধ্যায় বলছেন না, সকলে বিদ্যাসাগর বলছেন। এই নয় যে তিনি একমাত্র বিদ্যাসাগর, তার সবচেয়ে কাছে বন্ধু ছিলেন যিনি মদন মোহন দত্ত, তার ছেলে জীবানন্দ, তিনিও বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। শিবনাথ শাস্ত্রীর বাবা হরানন্দ ভট্টাচার্য, তিনিও বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। এরকম একটা এই মানুষটি তার আত্মজীবনী শুরুই করেছিলেন যেভাবে, সেটা অনেকেরই জানা, কিন্তু
সেটা প্রয়োগ আমরা তেমন করে করি না। তার যখন জন্ম হয়েছিল রংপুর ঘরে, সেই সময় তার বাবা কৌরগঞ্জ বলে একটা জায়গা, আগে বলে নিচ্ছি যে বিদ্যাসাগর মশাই যেসব জীবনীগুলো আমরা পড়ে থাকি সেগুলো সবই প্রায় ভুলে ভর্তি হয়ে থাকে। তার গ্রামের নাম যেখানে তিনি জন্মগ্রহণ করছিলেন সেই গ্রামের নাম সব জায়গায় বলা হয়েছে বীর সিংহ। এমনকি বিদ্যাসাগর মশাই তিনি যখন উইল করছেন উইলও বীর সিংহ কথাটা লিখছেন, গ্রামের নাম বীর সিংহ নয়, গ্রামের নাম বীর সিংহ। যেহেতু তিনি একজন বীরত্ব সম্পন্ন, যেহেতু তিনি সিংহের মতো বীরত্ব সম্পন্ন, সেই জন্যই জায়গাটার নাম হয়ে গেছে বদলে গেছে বীর সিংহ। যেমন তিনি বন্দ্যোপাধ্যায় থেকে বিদ্যাসাগরে পরিণত হয়ে গেছেন। তো সেই ভদ্রলোক তার যখন জন্ম হলো সেই সময় তার বাবা তিনি কোমরগঞ্জে বাজার করতে গিয়েছিলেন, আর ঠিক সেই সময় বিদ্যাসাগরের জন্ম হয় আমাদের। আর ঠাকুরদা রামদাস বিদ্যাভূষণ মশাই ছেলেকে খবর দেওয়ার জন্য, ঠাকুরদাসকে খবর দেওয়ার জন্য সেই হাতের কাছে গেলেন, গিয়ে ছেলের সঙ্গে দেখা হলো। ছেলে দিচ্ছিলেন, বলে চল আমাদের বাড়িতে একটা এঁড়ে বাছুর হয়ে গেছে, এঁড়ে বাছুর হয়ে গেছে। সেই সময়ে ঘটনাচক্রে বিদ্যাসাগরের বাড়িতে যে গোশালা ছিল সেখানে একটি গায়ে গর্ভিণী ছিল, তার একটি বাচ্চা হওয়ার কথা ছিল। বিদ্যাসাগর পিতা তিনি সরাসরি একদম সেই গোয়ালে গিয়ে হাজির হলেন। রামদেব বললেন ওই বেটা ওদিকে নয় এইদিকে বলে আতঙ্ক দেখি। ওই যে একটি পুরুষকে আমরা দেখেছিলাম, যে পুরুষটিকে আমরা নিজেকেই তুলনা করতে দেখছি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে দেখতে পাচ্ছি। গিরীন্দ্রনাথ দত্ত বলে ভদ্রলোক ছিলেন, তার কাজ ছিল বিদেশি বড় বড় পত্রিকা যেখানে কার্টুন লেখা হতো সেই কার্টুন থেকে আমাদের দেশের লোককে কার্টুনের মধ্যে আনলো। বিদ্যাসাগরকে নিয়ে তিনি একটা কার্টুন এঁকেছিলেন এবং তার সঙ্গে দিয়েছিলেন তিনি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আমরা সবাই জানি, আমরা শুনে থাকি যে বিদ্যাসাগর মশাই তিনি প্রশ্নপত্র করেছিলেন, তিনি খাতা লিখেছিলেন, লিখে লিখে কথা হয় না, কারণ যিনি প্রশ্ন করেন তিনি খাতা রাখেন না। বিদ্যাসাগর মশাই নাকি বঙ্কিমচন্দ্রকে 7 নম্বর কম দিয়েছিলেন, তাতে বঙ্কিমচন্দ্র বাংলায় ফেল করেছিলেন। এবং তার সঙ্গে তার বন্ধু জগন্নাথ বসু তিনিও 7 নম্বর কম পেয়েছিলেন। তিনি তো কোনো বিদ্যাসাগর ছিলেন না, কিন্তু যে কোনো কারণে হোক এই নম্বর দেওয়ার ব্যাপারটা চলেই আসছে আমাদের। তো এই ব্যাপারগুলো বলার সঙ্গে সঙ্গে আমার পিছনে একটা কারণ হচ্ছে যে বিদ্যাসাগর মশাইয়ের যে ঐতিহ্যের কথা বলা হয়েছে এই উপন্যাসের মধ্যে, সেই উপন্যাসের সূচনা হয়েছে ভারী সুন্দরভাবে। আমি জানি না দেবারতীর মনের মধ্যে তারা শঙ্করের মতো কোনো ইচ্ছে জেগেছিল কিনা, অর্থাৎ আমি যদি একটা উপন্যাসের বদলে একটা স্ক্রিপ্ট লিখি সেটা সিনেমা হলে যাবে কিনা, এরকম একটা ইচ্ছা ওর মধ্যে আছে বলে মনে হয়েছে আমার। প্রথমের দিক থেকেই দেখতে পাচ্ছি আমরা সৌরভকে আমরা দেখতে পাচ্ছি, সৌরভের সঙ্গে আমার একটা ক্যামেরা আছে, যে ক্যামেরাটা দিয়ে অনেক কিছু কৌশল আছে, কায়দা আছে, এবং তার দিয়ে সে কারমাটারে বেড়াতে এসেছে। এবং কারমাটারে বেড়াতে আসার যে মূল কারণ, শ্বাস পরিযার যে মূল কারণ, সেটা হচ্ছে ওই যে গল্পটা আপনাদের কাছে বলে এলাম, সেটা হচ্ছে তিনি নিজেকে দৃশ্যের সঙ্গে তুলনা করছেন, ষাঁড়ের সঙ্গে তুলনা করছেন। তাই যে কার্টুনটার কথা বলছিলাম, কার্টুনটা হচ্ছে বিদ্যাসাগর, ষাঁড়ের ছবি আঁকা হয়েছে, ওইটা গায়ে লিখে দেওয়া হয়েছে বৃষ বিদ্যাসাগর। আর পাশেই একটা ছোট্ট ডোবা আছে, সেই ডোবাতে কতগুলো ব্যাঙ লাফাচ্ছে এবং ছোট ব্যাঙের সঙ্গে বড় মা ব্যাঙ আছে। ছোট ব্যাঙগুলো ষাঁড়টাকে দেখে বলছে যে বাইরে, মাকে বলছে মা একটা কাজ করতে হয়, আমরা কেন এই ষাঁড়টার মতো বড় হতে পারছি? তখন উনি মা বললেন পেটটা আরো খোলা, আরো খোলা, আরো খোলা, তাহলে ব্যাঙের মতো হতে পারবি, এই বিষের মতো হতে পারবি। সুতরাং আমরা এখানে যারা বসবাস করছি
শুনবার চেষ্টা করছি, তারা সকলেই চিন্তা করছি আমরা যে বিদ্যাসাগরের মতো হতে পারবো কিনা। হতে পারবো না, তার কারণ হচ্ছে কি, যে গ্রামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই বীর সিংহের গ্রামে একটা ঘটনা ঘটলো শেষ জীবনে। সেই ঘটনার কথাটা আমি বলবো ওর দ্বিতীয় সংস্করণ। আমার ধারণা আজকে ভোজনের সঙ্গে সঙ্গে কারণ উদ্বোধন করছি আমি মনে হচ্ছে এমন একজন লোক স্বীকার করবে যে বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন হয়েছিল তখন যারা প্রেসিডেন্ট ছিলেন, প্রথম প্রেসিডেন্ট ছিলেন, তারপরে যারা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে অনেক করে বলা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট হন, তিনি বললেন না আমি ভাইস প্রেসিডেন্ট থাকবো। তো রবীন্দ্রনাথ চেষ্টা করেও তিনি ওই পরিষদের ভাইস প্রেসিডেন্ট হতে পারেননি। আমি দুটো প্রান্তে প্রেসিডেন্ট হয়েছি, সুতরাং আমার কথা আপনাকে শুনতেই হবে। সেজন্য আমি বিশেষ করে বলছি যে দুটো গল্প আমি দেবানোর দিকে বলবার জন্য বলছি যে বিদ্যাসাগর মশাই মারা গিয়েছিলেন যে কারণের জন্য, সে কারণটা অদ্ভুত কারণ। আমরা শুনেছি সঞ্চালক মশাই হাত থেকে যে তিনি ২-৩টা স্কুল, মেয়েদের স্কুল স্থাপন করছিলেন। তাদের মধ্যে একটা স্কুল ছিল সেটা উত্তর পাড়াতে। তখনও পর্যন্ত উত্তর পাড়াতে কোনো স্টেশন ছিল না, বাড়িতে স্টেশন ছিল। সেই স্টেশনে ট্রেন থেকে নেমেছেন বিদ্যাসাগর মশাই, যাচ্ছেন নিজের স্কুল নিজেই ইন্সপেকশন করতে। সরকার টাকা দিয়েছেন, কিন্তু যে ৩৫টা স্কুল তৈরি করা হলো সেটা কিন্তু বিদ্যাসাগর মশাই নিজের টাকাতে খরচ করে স্কুল স্থাপন করেছিলেন। সেই স্কুল থেকে যখন ফিরে আসছিলেন তখন যে ঘোড়ার গাড়িটা থেকে তিনি নেমেছিলেন সেই ঘোড়াটাতেই ফিরছেন। ঘোড়াটা ভয় পেয়ে চলতে গিয়েছিল এবং গাড়িটা উল্টে গিয়েছিল। বিদ্যাসাগর মশাই ভীষণ রকমের আক্রান্ত হয়ে যায় এবং সেটাই তার মৃত্যুর আসল কারণ। কিন্তু সেটা তার শারীরিক কারণ, মানসিক কারণটুকু আমি আপনাদের কাছে জানাচ্ছি। কেন তিনি কর্মাকারে চলে গেছিলেন, কথাটা কর্মাকার নয়, কথাটা কর্মাকার। কেন তিনি সেখানে চলে গেছিলেন তার কারণটা হচ্ছে বিদ্যাসাগর মশাই গ্রামে ফিরে এসেছেন। ইচ্ছে হচ্ছে গ্রামে ফিরে তিনি থাকবেন। কলকাতায় বাদুর বাগানে একটা বাড়ি করেছেন। বাড়ি করার কারণটা হচ্ছে ওটা বিদ্যাসাগর মশাই পক্ষে সম্ভব নয়। বাড়ি করার কারণ হচ্ছে তার লাইব্রেরিটা সেই বাড়িতেই থাকবে, সেখানে বিনিময় দিয়ে থাকবেন না, সেখানে আর কেউ দিয়ে থাকবে না। ঘটনা থাকবে চেহারাটা বদলে যাবে। আপনাদের কাছে খুব গৌরবের সঙ্গে বলার কথার ব্যাপার, আমি যেখানে প্রতিদিন প্রায় যেতে হয় সেখানে দোতলাতে ঢুকেই আপনারা দেখবেন ১৭টা আলমারি পর সাজানো আছে। ১৭টা আলমারি বিদ্যাসাগর মশাইয়ের আলমারি। সেই আলমারিটা আমরা দেখি এবং মজার কথা, এই বইকে ভালোবাসতে হয় কেমন করে সেটা বিদ্যাসাগর মশাইয়ের কাছ থেকে না শিখলে কখনো আমরা জানতে পারতাম না। এই বইগুলো সমস্ত প্যারিস থেকে বানানো হতো। পাঁচে বই নষ্ট হয়ে যায়, সেই জন্য এত বছর পরেও সেই বইগুলি অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত হচ্ছে এবং সারা পৃথিবীর সমস্ত মশা বইপত্র সেখানে রয়েছে। তো সেই লাইব্রেরিটা সেখানে তিনি রাখবেন, এটা ঠিক করেছিলেন। তার ছেলে কি করেছিলেন সেটুকুও পর্যন্ত সামান্য মতামত করেনি, কারণ আমরা শব্দ শুনতে প্রায় অভ্যস্ত হয়ে পড়ছি আজকাল। তো সেখানে বিদ্যাসাগর মশাই ছেলেকে একটা পয়সাও দেননি তো, তার সেই অপরাধের জন্য সেই পয়সাটি দেননি। তার জন্য বাবার বিরুদ্ধে মামলা করেন এবং বাবাকে হারিয়ে যে বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয় হলে যে বইটা আপনারা পড়েন, যার সঙ্গে ছবি দেওয়া আছে, সে বইটা বিদ্যাসাগর মশাইয়ের লেখা বই নয়। আপনারা যারা যে বইটি দেখেছেন বিদ্যাসাগর মশাইয়ের মূল বইয়ের মধ্যে তিনি যে লিখেছিলেন 1857-58 সালে বই লিখেছিলেন, তাতে কোনো ছবি ছিল না। ওই নারায়ণ বিদ্যারত্ন মশাইয়ের একটি ছেলে ছিল, বিহারীমোহন বন্দ্যোপাধ্যায়। তিনি ভালো ছবি আঁকতে পারতেন। বাবা
বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত দিনের সেমিনারে তুলে নিয়ে তিনি ছেড়ে দিয়ে বলেন তুই ছবি আঁক, দেখতে হবে বেশি। ঘটনা তাই হলো। এই সমস্ত মিথ্যাচারের মধ্যে দিতে আমরা দেখলাম বিদ্যাসাগর মশাই শেষবারের মতো বীরসিংহারে এসেছেন। এসে কি করছেন না, তার এক বন্ধু কালীকান্ত বন্দ্যোপাধ্যায় তিনি এসে বলছেন একটা কাণ্ড হয়ে গেছে, আমি একটি মেয়েকে ভালোবেসেছি, তাকে আমি বিয়ে করতে চাই। বিদ্যাসাগর মশাইকে বলছেন তার এক বন্ধু, এবং সেই যে মেয়েটিকে বিয়ে করতে চায় সে একজন বিধবা। সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর মশাই, তার অনেক বয়স হয়ে গেছে, ৭১ বছর বয়স, তিনি আর পাচ্ছেন না, তিনি বলে হ্যাঁ আমি তোর যা কিছু খরচ আমি দেবো, আমি করবো। এসব একটা ঘটনা ঘটেছিল। বিদ্যাসাগর মশাই যত টাকা মানুষকে দান করেছেন তার চেয়ে বেশি টাকা ঋণ করেছেন, এবং যাদের সম্পর্কে বলা হয়ে থাকে যে বিদ্যাসাগরের কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ দেয়নি, যেমন মধুসূদন দত্ত, মধুসূদন পয়সা সবকিছু দান করে দিয়েছিল, সবকিছু ফিরিয়ে দিয়েছিলেন। তো ওই কালীকান্ত বন্দ্যোপাধ্যায় যখন বিয়ে করতে চাইলেন, তখন সেই গ্রামে এক ভদ্র বাস করছেন, আমি নামটা বলবো না, কারণ তিনি বিদ্যাসাগর মশাইয়ের পরিবারের একজনের একটি চমৎকার জীবনী রচনা করেছিলেন, সেই জীবনী আমরা এখনো পর্যন্ত পড়ছি। তিনি হালদার, এই হালদার মশাইয়ের কাছে বিদ্যাসাগর মশাই অনেকগুলো টাকা ধার করেছিলেন। তিনি বিদ্যাসাগরকে এসে বললেন, তুমি নাকি কালীকান্ত একটি বিধবা বিয়ে করবে বলে নিজের টাকা খরচ করবে এবং নিজের জমিকে ভেবেছ, তোমার ভাইরা পর্যন্ত তোমাকে ত্যাগ করেছে, তুমি এটা রাজি হয়েছে? বিদ্যাসাগর বললেন হ্যাঁ আমি রাজি হয়েছি। না, তিনি বিয়ে দিতে পারবে না। বলে আমি যদি বিয়ে দিতে না পারি তাহলে আমার এই একটি মাত্র শর্ত রইল, আমার এই শেষবারের মতো বীরসিংহায় চলে আসা। হাঁটতে হাঁটতে তিনি বীরসিংহা ছেড়ে চলে আসছেন, কর্মাটারে চলে আসছেন, কর্মাটারে বহুবার এসে কিন্তু সেখানে, এবং তার কাছের মানুষ ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মশাই, যার জন্য আমরা বাংলা পড়ছি, যার জন্য আমরা বাংলা ভাষা কোন বইয়ের মধ্যে প্রথম উচ্চারিত হয়েছে সেই চর্যাগীতির কথা পড়ছি। সেই শাস্ত্রী মশাই তার এসেছেন, এবং শাস্ত্রী মশাই এসে দেখছেন কি করে বিদ্যাসাগর ওইখানকার সাঁওতালদের আদিবাসীদের কি করে মানুষ করছেন। সেই বাড়িটা আপনাদের দেখেনি, সেই বাড়ির ছবি একটা মাত্র আছে। সেই ছবিটা হচ্ছে যে একটা দেয়ালের মধ্যে অনেকগুলো বড় 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 তাক করা আছে। সেই আখ কিনছেন বিদ্যাসাগর মশাই, খুব বড় বড় আখ কিনে নিয়েছে, লম্বা লম্বা করে এখানে সাজিয়ে রাখছেন। আর এই সাঁওতালরা তারা কি কিনে খাবে জানে না, তাদের বিনা পয়সায় আখ আনছেন, কখনো জনার যেটাকে আমরা জোয়ার বলি সেটাও কিনে নিয়ে আসছে, ভুট্টা কিনছেন এবং সেগুলো দান করছেন, করতে করতে এই বড় হয়ে যাচ্ছেন। আমরা অনেকটা সময় নিলাম এই জন্যে যে আমার বিশ্বাস আছে যে দেবাবতীর যে বই, সেই বইটা এখনই মানুষদের সামনে তুলে ধরা যায়, সেটি আরো শুদ্ধতর করে আরো আক্রমণাত্মক করে। কারণ বিদ্যাসাগর মশাই একটি মেয়েদের স্কুল ইন্সপেকশন করতে গিয়ে তিনি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন। যে বিদ্যাসাগর মশাই গ্রামকে এত ভালোবাসতেন যে তার মা পর্যন্ত বলেছিলেন যে গ্রামে 3টে গয়না আমার জন্য দিস, একটা হাসপাতাল করে দিস, একটা স্কুল করে দিস। সেই গ্রামটিকে ছেড়ে চলে যাচ্ছেন যে মানুষটি, সেই মানুষটির কথা বলেন। শেষ করতে তিনি ফিরে আসলেন তার বাদুর বাগানের বাড়িতে, যে বাড়িতে পাশের বাড়িতে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলে, আমি শেষ করছি, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক ছিলেন, তার একটি 3.5 বছরের মেয়ে ছিল। সেই মেয়েটিকে বিদ্যাসাগর মশাই অত্যন্ত ভালোবাসতেন। বিদ্যাসাগর মশাই খাওয়ার পরে সুপুরি খেতে দেখতে। তিনি প্রভাবতী সম্ভাষণ করে একটা বই লিখেছেন, তাতে লিখছেন, আমি জল খাবার খাইয়া 2খানি সুপারি মুখে দিয়া চিবাইতেছি, তুমি অঙ্গুলি প্রবেশ করিয়া সেই সুপারি আমার মুখ হইতে বাহির করিয়া লইতেছ। এই যে একটি ভালোবাসার প্রতিমূর্তি, বিদ্যাসাগর যদি সেই ভালোবাসার প্রতিমূর্তি হয়, আমরা বুঝতে পারি না দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়কে তিনি দলিলে
ঠিক করেছিলেন দলিলে তিনি 5 আনা পয়সা দেবেন, আর তার যে বন্ধু মদন মোহন তর্কালঙ্কা তার যিনি হেড ঝি ছিলেন, সেই ঝিয়ের নাত বউকে নাচ জামাইকে তিনি 11 টাকা প্রতি মাসে খরচ করার জন্য দিয়েছিলেন। এই মানুষটার কোনো তুলনা হয় না। এই জেদটা ষাঁড়ের ছিল, এই বৃষের যে, সেই মানুষটিকে আমরা নিয়ে আসতে চাইছি দেবরতির মাধ্যমে, এবং দ্বীপ নিশ্চয়ই সেটা প্রকাশ করবে। এবং আমরা যারা উপস্থিত আছি আমরা প্রিমিয়ার শো গিয়ে দেখে আমরা আনন্দ উপভোগ করবো। উনি যে প্রশ্ন করেছেন, আশা করি সেই 1820 প্রশ্নের উত্তর এখনই আমরা এই 2022 সালে দিতে পারলাম। নম্বরটা আপনারা দিয়ে দেবেন। নমস্কার। বাড়িটার মতো কেউ নেই, কেউ নেই। আমি বলি একদম পরিষ্কার বললাম, কেউ নেই। এবং যত ঘটনা ওর মনে আছে না, সেটার 1 নয়া পয়সাও উনি বার করে, এটুকু বলি। তাই দেবারতী যদি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আর একটা উপন্যাস লেখে, আমি বলবো ভালো করবে, এবং তার সমস্ত মাল মশলা বিদ্যাসাগরের মধ্যেই পাবে, কিন্তু আগে যেন বাড়ির দাসের মতো। এই হচ্ছে বই তো এক জিনিস, তুমি বই দুটো তিনটে পড়বে, কিন্তু মুখের কথা তুমি যখন প্রশ্ন করবে এটা কি হয়েছিল, সেটা কি হয়েছিল। আমি দেখো, তুমি ছোট বলি আমি এটা বলছি, তুমি এমনিতে অনেক বড়, অনেক বড়, কিন্তু জীবনী সংক্রান্ত যখন কোন কাজ হবে, তখন ওই বৈষ্ণবরা একটা কথা বলে যে যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থান। এই একটা লাইন আছে চৈতন্য চরিতামৃতে, যে তুমি যদি ভাগবত পড়তে চাও তাহলে তোমাকে বৈষ্ণবের কাছেই যেতে হবে। বিদ্যাসাগর সম্বন্ধে যতদিন তুমি নিশ্চয়ই সেটা থেকে তুমি নানা রকম করো, কিন্তু বাড়িটার কাছে বাড়িটা বেশি বলছিলেন বলে আমরা চেপে যাচ্ছিলাম। আমি ভাবলাম চেপে যাবো, কিন্তু আমাকে বলতে বললো, আমিও বেশি বলবো, কারণ সত্যি সময় তো আরো অনেকে বলবে। আর আমার প্রশ্নটা খুব সোজা নয়, বেশ কঠিন। ব্যাপার হচ্ছে দেখুন, একটা প্রোগ্রেস যাকে বলে, আমরা একটা সময়ে এই বাংলাতে 1970s এইসব সময় যখন রোমেলা থাপার, দিদি কোশাম্বী, এদিকে আমাদের ইভেন্ট ঘোষাল, বড় বড় হিস্টোরিয়ানরা সব আছে, ওরা নাকি প্রোগ্রেসিভ হিস্ট্রি লিখছিলেন। মানে যা এতকাল রাজার ইতিহাস পড়ে এসেছে তার সঙ্গে তার বাইরে গিয়ে হিস্ট্রি ফ্রম বিলো যাকে সেরকম চিন্তা ভাবনা করছিলেন। এবং যেরকম এখন উইমেন্স লিগকে আমরা প্রোগ্রেসিভ আইডিয়া করি, সেরকম এই প্রোগ্রেসিভ ব্যাপারগুলো কিন্তু পড়ার আরম্ভ করছে। এই নিরিখে যদি দেখা যায়, বিদ্যাসাগর বোধহয় সেই প্রোগ্রেসিভ মানুষটা, যিনি সমস্ত ধর্মের ভাবনা এবং অন্যান্য ভাবনার থেকে, মানে ডিভাইন ফ্রম দ্য অল, ডিভাইন ফ্রম অল হেজিমনিক নর্ম, এই যে জায়গা, এটা বিদ্যাসাগর। এবং সেই জায়গাটা যে তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা, যে প্রোগ্রেসটা কিন্তু আমাদের ধর্মের মধ্যেই আছে, যেটা বিদ্যাসাগর নতুন করে আবিষ্কার করেছে, নতুন করে দেখিয়ে দিয়েছে। ঘটনা হচ্ছে যে আমরা যখন চৈতন্যের কথা বলি, তখন বলবার চেয়ে অনেকে আমাকে সব বলেন যে সুফি ইনফ্লুয়েন্স করেছে, তার উপরে অমুকটা দিয়ে সব করেছে। সুফিরা ছিলেন তো, কেউ অস্বীকার করছে না, সুফিরা অত্যন্ত ভালো, তাদের ধর্ম, তাদের ভাবনা চিন্তা অত্যন্ত ভালো। কিন্তু চৈতন্য মহাপ্রভু কোন সুফি ইনফ্লুয়েন্স তার উপর ছিল, তিনি তার নিজের ধর্মের মধ্যে থেকে সেই জিনিসটা বার করে দিয়েছিলেন যেটা সুফিদের সঙ্গে একরকম লাগে। এই মানুষ ঠিক
সেই রকম আমি বলবার চেষ্টা করছি যেটা যে আমাদের যে যুগগুলো আছে, সত্য যুগ, তারপর যুগ, ত্রেতা যুগ ইত্যাদি, তার থেকে যে কলিযুগ, কলিযুগটাকে লোকে সবাই খুব ঘোর কলি, খারাপ, অমুক তমুক ইত্যাদি বলে। আমি মনে করি কলিযুগ is the yuga of progress. কলিযুগে যখন ভাবনা চিন্তা করা হয়, কলিযুগের অভিশাপ দূর করার চিন্তা হয়, আমি বলতে আরম্ভ করেছি এসব নিয়ে। এখন আগে বলছিলাম না, এখন বলতে আরম্ভ করছি। ঘটনা হচ্ছে যে পুরাণগুলোর মধ্যে কলি সম্বন্ধে আমিও কি বেশি কথা বলতে যাচ্ছি বাড়িটার মতো সেখানে সব বলা হয়েছে যে মেয়েরা স্কুল ছোট করে কাটবে, কলিযুগে সব হবে না, হ্যাঁ, ঘরে বেশি মেয়ে জন্মাবে, এসব আছে, কলিযুগে সব অভিশাপ, এগুলো সব। কিন্তু ওনারা বুঝতে পারছিলেন যে এগুলো ঘটবে। কলিযুগে সব ম্লেচ্ছ রাজা হবে, তারা কি ম্লেচ্ছ রাজা হয়ে গেছে, এগুলো দেখেই করছে। রামায়ণ মহাভারতে যত অভিশাপ এবং বর আছে সেগুলো আগে হয়ে গেছে, তারপরে একটা কাহিনী তৈরি করা হয়েছে। অভিশাপ দিলাম আমি তোমার এই হব, তা না, ওটা হয়ে গেছে। তারপরে একটা কাহিনী তৈরি করে সেই অভিশাপকে জাস্টিফাই বড়। কলিযুগের সম্বন্ধে যত কথা লেখা হয়েছে সেগুলো সব কিন্তু মিলে যাবে, হয়তো অনেক রকম একরকম লাগবে, আমরা যেরকম আছি সেই রকম। তার মানে এটা একটা প্রোগ্রেসের জায়গা, যে প্রোগ্রেসটা বিদ্যাসাগর ধরেছে। যদি না ধরতে তাহলে উনি দেখাতেন না যে ধর্ম পাল্টে 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 এমন জায়গায় এসছে যে কলিযুগে পরাশরকে মানতে হবে, যেখানে বলা হচ্ছে কি বিধবাদের বিবাহ হবে। হ্যাঁ, অথচ যারা ভাবেন এই মনোভাবী, মনুর মতে আমরা চলি, যারা বলেন তারা কিচ্ছু জানে। কারণ আমাদের ধর্ম বিভাগ করা আছে যে হৃদয়ে তু মানবাদ, কৃত যুগে অর্থাৎ সত্য যুগে হচ্ছে মনুর মত চলবে, ধর্ম পাল্টাচ্ছে। ত্রেতায়ান গৌতম স্মৃতি, ত্রেতা যুগে গৌতম মুনির মত চলবে, গৌতম সংহিতা। তারপরে সংখ্যা লিখিত, সংখ্যা এবং লিখিত যারা জয়েন্ট রাইট সেই তাদের মত চলবে। তারপরে বলো পরাশর, পরাশর কি করছেন? প্রোগ্রেস দিচ্ছেন। কিভাবে প্রোগ্রেস দিচ্ছেন? এই ধরো সত্য যুগে যে গ্রামে একটা, যে দেশে পাপী থাকে সেই দেশ ত্যাগ করে চলে যেতে হবে। যে দেশে একটা পাপী, যে দেশের মধ্যে একটা পাপী, অবন্তী, কাশী, কাঞ্চি দেশগুলো একটা জায়গায় পাপী থাকে, তো সেখান থেকে সে দেশে যাবে। তো তাতে কি হবে? যে গ্রামে থাকে কমে রেখে, তাহলে প্রোগ্রেস হচ্ছে। যে গ্রামে থাকে সেই পাপী তাকে দেয়। তারপরে কি হল? যে বংশই পাপীটা জন্মেছে সেই বংশের সঙ্গে তুমি সম্পর্ক ত্যাগ করো। কিন্তু কলিতে কি হল? কর্তা, যে শুধু পাপটা করেছে তার সঙ্গে সম্পর্ক। তার মানে প্রোগ্রেস, তাই নয় কি? আমি মনে করি কলিযুগ ইজ আ প্রোগ্রেসিভ। সেই বিদ্যাসাগর কিন্তু সমস্ত ধর্মের ভাবনা তার যা ছিল, তিনি সেই প্রোগ্রেসের জায়গায় নিয়ে এসছেন, যা কলিযুগে আমাদের মডার্নার্স যারা আছি তারা সেটা সেই অনুসারে চলতে পারে, সেই অনুসারে কাজ করতে পারে। ডক্টর সিম্পলিফিকেশন অফ ধর্ম যাকে বলে সেইটা তিনি নিয়ে এসেছিলেন, এবং নিয়ে আসার পরেই কিন্তু এই এতগুলো পুনরুজ্জীবন করেছিলেন। তিনি বিধবা বিবাহ করাতে পেরেছিলেন, তিনি মেয়েদের স্কুল স্থাপন করতে পেরেছিলেন, মেয়েদের জন্য ভাবনা করতে পেরেছিলেন, লিবারেশনের জায়গায় নিয়ে এসেছিলেন। এই যে জায়গাটা, এটা কিন্তু তিনি ধর্ম মতেই করেছেন। এইটুকু অসাধারণ, অসাধারণ। বাবুর এই কথাটা বলতে এরকম এই উচ্চ স্তরে, মানে একটু লাইটার ওয়েনে বলবো, এই যে প্রথমে দেশ, তারপরে গ্রাম, তারপরে ছোট একটা পাড়া এবং শেষ পর্যন্ত লোক, এরা সেই কিরকম আমাদের এই কোভিড এর সময়
যখন আইসোলেশন রেঞ্জ গুলো হয়েছিল না, প্রথমে বললো পুরো শহরটা বন্ধ করে দাও, তারপরে বললো যে এই পাড়ায় কেউ ঢুকবে না, তারপরে বললো এই বাড়িটা আইসোলেট করো, তারপরে বললো এই ফ্ল্যাটটুকু হলেই হয়ে যাবে। অনেকটা সেই রকম। তো আপনার এখনকার পাঠক মহল এবং তার চাহিদা কি সে সম্পর্কে আপনি খুবই অবহিত। তো এই সময় দাঁড়িয়ে দেবারুচির এই ধরনের একটি উপন্যাস কতটা মনোগ্রাহী বলে আপনার মনে হচ্ছে, পাঠক কতটা নেবে মনে হচ্ছে? আমি এতক্ষণ স্টুডেন্ট পড়েছিলাম আর কি, কারণ এখানে মহাশয় মহাশয় সরকার মহাশয় জয়ন্তদা, এনারা আজকে এমন একটা সন্ধে উপহার দিলেন যেটা অনেকটাই আমাদের ছাত্র অবস্থায় খুব সামান্য কথা এক একজন অধ্যাপকের একটা বিরাট জায়গার উপর যেমন আলো পড়তো। আমি এতক্ষণ তন্ময় হয়ে ওনাদের কথা শুনছিলাম, সত্যি আমার মনে হলো যে খুব সামান্য সময়ের মধ্যে কতটা জায়গার উপর যেন ওরা বিদ্যাসাগরের জীবনে আলোকিত করে দিলেন। তবে এটা ঠিক, আমি আজকে এই মঞ্চে এনাদের সঙ্গে বসবার সাহস পেয়েছিলাম একটি মাত্র কারণ, যে সেটা হচ্ছে যে এটা মূলত একটা উপন্যাসের প্রকাশ অনুষ্ঠান, এবং আপনি আমাদের প্রশ্নটা যে করেছেন সেই উপন্যাস নিয়ে, এর জন্য আমি কৃতজ্ঞ যে বিদ্যাসাগরের জীবনের আলোচনা সম্বন্ধে অতটা তো আমার জানা নেই। এত বড় একজন মানুষকে ধরা হয়তো এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে উপন্যাসটা আমার প্রকাশকের সৌজন্যে পড়ার সৌভাগ্য হয়েছে। উপন্যাসটায় দেবারতী, আমি দেবারতী বলে বলছি, আমার ভগিনীকে দেবারতী যে জিনিসটা করেছে সেটা একটা ঔপন্যাসিকের দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত সুন্দর একটা জিনিস করেছে। ওই দেখা আদাবাস্তবে একটা জীবনীমূলক উপাখ্যান করতে গেলে সেটা যা হতো, ও এখানে পাশাপাশি দুটো সাবপ্লটকে একসঙ্গে টেনে নিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কর্ণাটকে বিদ্যাসাগরের সমসময়ের ঘটনা, আরেকটা হচ্ছে একদম এই সময় আমাদের কিছু যাদের বলা হয় নেটিজেন, যারা বিভিন্ন রকম নেটের কলা কৌশলে সিদ্ধহস্ত, সেরকম তিনটি যুবক যুবতী তাদের চোখ দিয়ে কর্ণাটক এবং বিদ্যাসাগরকে ফিরে দেখা। তার ফলে উপন্যাসটার মধ্যে একটা অসম্ভব গতি এসেছে, এবং আমার বারবার যেটা পড়তে গিয়ে মনে হয়েছে যে এই যে এখনকার একটি মেয়ে, আমি সাধারণত লেখার ব্যাপারে জেন্ডার ডিভিশনের বিরুদ্ধে, কিন্তু যেহেতু উপন্যাসটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার মৃত্যুতে বলা হয়েছিল যে বাংলার মেয়েরা পিতৃহাত হলো, জয়ন্তদা বললেন যে তাকে যখন পুনরাবিষ্কার করা হচ্ছে, সেই পুনরাবিষ্কারটা যে ঘটছে উপন্যাসের মধ্যে একটি এখনকার যুবতীর হাত ধরে, এবং বাস্তবে আমাদের এই সময়ের একজন লেখিকার হাত ধরে, এটা আমাকে ভীষণ তৃপ্ত করেছে। আমার মনে হয় যে পাঠকরা যখন পড়বেন এই উপন্যাসটা, তারাও এই তৃপ্তি খুঁজে পাবেন। সবাইকে নমস্কার। আমরা জানি যে বিদ্যাসাগরকে নিয়ে বিনয় ঘোষ থেকে শুরু করে বাড়ির সব থেকে শুরু করে অনেকের উপন্যাস রয়েছে। বিদ্যাসাগর এবং তৎকালীন সমকালীন সমাজ দুটো রয়েছে। আমাদের দেশের কিশোর ও তরুণ প্রজন্মকে, যাদের অনেকেই আজ নানা কারণে অস্থির দিশাহীন, যাদের সামনে কোনো প্রকৃত আদর্শ নেই, ক্ষণিকের বিনোদনের মনে কিংবা আত্মকেন্দ্রিক প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে মানুষ জন্মের মূল উদ্দেশ্য সম্পর্কে যারা মিশ্রিত, এটি কিন্তু দেবারতী উৎসর্গ করার পাতায় লেখা রয়েছে, অর্থাৎ কিশোর ও তরুণ প্রজন্মকে এটি তিনি উৎসর্গ করলেন। দেবারতীর এই যে স্বপ্নটা তাদের কাছে পৌঁছানো, এটা কতটা সফল হবে বলে আপনার মনে হয়? নমস্কার। প্রথমত, এখন তো আমরা সবসময় শুনি যে পাঠক কমে যাচ্ছে। পাঠক যখন কমে যাচ্ছে, তখন যে কোনো একটা বিষয় নির্বাচন করে যখন
একটা বই তৈরি করা হয় তখন একজন লেখক বা লেখিকাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। এবং এই সচেতনতা থাকার পেছনে যখন এই বইটি লেখার পেছনে যখন দেবতী এমন একটা বিষয়কে নির্বাচন করেছে যেখানে আগেই হয়তো মনে হতে পারে যে সাধারণ মানুষের আগ্রহ নেই, এখানে এটা কে পড়বে, সেই জায়গা থেকে যে জায়গাটা আমার দেবতীর এই কথাতেই লেখার মধ্যেই রয়েছে, বইটাতে উল্লেখ রয়েছে যে ও জামতলা অঞ্চলে গিয়েছিল এবং জামতলা অঞ্চলে গিয়ে তারপর ওখান থেকে একাধিকবার কামাটার একাধিকবার কেন এই যে বারবার ওকে কিছু একটা টানের জন্য গেছে এবং এই টানের জন্য গিয়ে ও কিন্তু যেটা বইয়ের ফরম্যাটে কন্টেন্টের প্রেজেন্টেশনে যে জিনিসটা দেখিয়েছে যে সেখানে ও কিছু ব্লগারের মাধ্যমে সেখানে কিন্তু বিদ্যাসাগরের এই শেষ 17 বছরের জীবন, সেখানে মানুষ বিদ্যাসাগর ছিল মানে ওখানকার আদিবাসী সমাজের কাছে কি পরিচয় ছিলেন, কিরকম ভাবে ছিলেন, একই সঙ্গে তার যে টান, আমি বলবো যে টান নিয়ে দেবরতী বারবার ওখানে গেছে এবং সেগুলো থেকে যে বিদ্যাসাগরের জীবনে অনেক কিছু মিথ আছে, সেই মিথগুলোকে অতিক্রম করে সত্যি ঘটনাগুলো খুঁজে বার করে যেভাবে জিনিসটাকে সাজিয়েছে, এই কন্টেন্ট ক্রিয়েশন এবং মানে কন্টেন্ট প্রেজেন্টেশন এই দুটোই এত নিপুণভাবে করেছে এবং এটা ও যাদের উদ্দেশ্যে করতে চেয়েছে তারা বইটাকে যেভাবেই পড়ুক, বইটাকে নানা রকম ভাবে পড়তে পারে। বিদ্যাসাগরের জীবনের শেষ দিনগুলো কথা ভেবেও পড়তে পারে, আবার আজকালকার ব্লগাররা কিভাবে ব্লগ তৈরি করছে এবং এখানে একটা সূত্র থেকে যাবে, মানে সূত্রটা হচ্ছে কেউ যদি সত্যি অনুপ্রাণিত হয়ে সত্যি একটা ব্লগ তৈরি করে সেটা কিন্তু এই বইয়ের এক্সটেনশন হিসেবেই কাজ করবে। তো আমার মনে হয় ওইটা একটা সার্থক বই, গুরুত্বপূর্ণ বই এবং আজকালকার প্রজন্মের যারা বই বিমুখ তাদের কাছে এই বইটা কিন্তু অ্যাট্রাক্টিভই মনে হয়। আমি একটা কথা শুনছি, দেবরতী বই যারা পড়েছে, আমি তো দেবরতী বইয়ের মধ্যে গেলাম না, কারণ খবরটা কি দেবরতী বই যারা পড়েছে একদম খুব নতুন ছিল, তার একটা কথা সেটা আমি ওকে বলছি, তা বলছে এখন যার উপন্যাস লিখছেন সেই পুরোনো লোকেরাই লিখতে যাচ্ছেন, এখন সেই সবগুলোই দেখে আমি দেখতে, অর্থাৎ আমরা সেই পুরোনো লোকেরাই লিখতে, আমার সঙ্গে হয়ে যাচ্ছে আমি পুরোনো লোক। উপন্যাস যারা লিখছেন তাদের সাবজেক্ট কিন্তু পাল্টাচ্ছে, হ্যাঁ, যারা যারা পুরোনো লোকেরা লিখছে। তো সেই ছেলেগুলো বললো যে দেবারতীর ব্যাপার হচ্ছে নিজের দেখি তো যে এই যে টেকনোলজিক্যাল যে সমাজটা চলছে, আজকে টিসিএস এ চাকরি করছে, যে আইবিএম এ চাকরি করছে, তাদেরও অনেক যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো কিন্তু এখনকার উপন্যাস যারা এখনো উপন্যাস লিখে যাচ্ছে তারা জানেন। সেই ছেলেরা বললো এটা দেবারতীর জানা এবং টেকনোলজিক্যালি কি করে এগোতে হয় সেটা ভালো জানে, একটা ব্লগার কিভাবে এগোচ্ছে, কিভাবে কি করছে তুমি ভালো জানে। ফলে সেই জায়গাগুলো ধরে ও এখনকার যে সমাজটা আছে, আইটি একটা সমাজ আছে, এটা কিন্তু একটা খুব কম সমাজ নয়, যাদের জন্য 90 সাল থেকে এই পর্যন্ত রাজত্ব করা যায়, হ্যাঁ, সেই সমাজটা কিন্তু এই উপন্যাসের মত, অথচ উপন্যাস তো পুরো জিনিস নিয়ে বিদ্যাসাগর উচ্ছ্বাস কিন্তু দে হ্যাভ বিন অ্যাড্রেস, বলো তো নেট লাগে ও বই সবাইকে মঞ্চে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকে আমার অত্যন্ত প্রণম্য, বিশেষত ডক্টর বারিকবরণ ঘোষ, ডক্টর নৃসিংহপ্রসাদ ভাদুরী, ডক্টর অভিরূপ সরকার, জয়ন্ত ঘোষাল, যদিও জয়ন্ত আমার খুবই কাছে, এবং
সৈকতদা এবং কৃষ্ণেন্দুদা প্রত্যেকে এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দিলেন। আমি অভিভূত, কৃতজ্ঞ এবং আপ্লুত, এবং আরো বেশি করে কৃতজ্ঞ আপনাদের প্রতি যারা এই বর্ষমুখর সন্ধ্যায় সপ্তাহান্তে আনন্দ ছেড়ে বাড়িতে বসে তেলে ভাজা মুড়ি বা যাই হোক বাড়িতে অবসর যাপন ছেড়ে আপনারা এত দূরে এখানে এসেছেন শুধুমাত্র আমার বইয়ের প্রকাশের জন্য। এই ভালোবাসার কোনো বর্ণনা করা যায় না। রবীন্দ্রনাথকে যথারীতি ধার করে বলতে হয় যে গ্রহণ করেছো যত, ঋণ তত করেছো আমার। আমি এখানে সঙ্গে দেখতে পাচ্ছি আমার কিছু সহলেখককে, অভিজ্ঞতা রয়েছে, কমলেশদা রয়েছেন, এখানে সমুদ্রদা, অনুষ্ঠুতি রয়েছেন, দেবাশিসদা রয়েছেন, রাজা বিরাজদা রয়েছেন। সবাই তারা এসেছেন আজকে এই বইকে ভালোবেসে, বিদ্যাসাগরকে ভালোবেসে। একজন মানুষের 132তম তিরোধান দিবস সামনে আসছে, তার আগে এত পাঠক সমাগম বা বইটি এতটা পাঠক প্রিয়তা পেয়েছে, এর থেকে ভালো প্রাপ্তি কি হতে পারে? এবং এটাই প্রমাণ করে যে বিদ্যাসাগরের প্রয়োজনীয়তা এখনো সমাজে ভীষণভাবে প্রয়োজন। প্রথমে বলি যে আমার শেষ হয়নি, আপনাদের প্রথমে বলি যেটা, হ্যাঁ আমি পাঠকের লেখক, আমার একটা মাস রিডার স্পেস আছে। আমি মনে করি যে যারা পাঠক নয়, গত 2 দশকে ইন্টারনেট এবং প্রযুক্তির প্রচন্ড উল্কাপতিতে আগমনের জন্য বই পড়া কমে গিয়েছে। আমাদের বাচ্চারা এখন বই পড়া দেখতে পায় না। আমরা হয়তো শেষ প্রজন্ম যারা ছোটবেলায় বই পড়ে বড় হয়েছে, এখনকার বেশিরভাগ বাচ্চাই ছোটবেলায় ভিডিও গেম বা মোবাইলে কার্টুন দেখে বা ডিজিটাল মিডিয়া দেখে বড় হচ্ছে। তো এইরকম একটা সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে বিদ্যুৎ সমাজে আমাদের যারা বিদ্যার সমাজ রয়েছে তাদেরকে আনন্দিত করতে পারার থেকেও বড় আমার বেশি ক্ষতি হবে যারা পাঠক নয় বা যারা এককালে পাঠক ছিলেন এখন যারা বই পড়েন না, তাদেরকে বইমুখী করতে আমি পারি কিনা সেইটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। পাঠক আমার লেখা গ্রহণ করেছেন এবং সেই সাহসে ভর দিয়েই আমি মনে করেছিলাম যে যার জন্য, যে মানুষটার জন্য আমরা মেয়েরা এখন লিখছি, আমরা বাইরে বেরোচ্ছি, আমরা সিনেমায় অভিনয় করছি, আমরা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে চাকরি করছি বা যা কিছু করছি, যে মানুষটির জন্য আমরা বড় অকৃতজ্ঞ। আমাদের কারুর বাড়ির সিংহাসনে তার ছবিটুকু পর্যন্ত থাকে না, তার প্রতি একটা কৃতজ্ঞতা অর্পণের জন্য একটা কিছু লেখা দরকার। এটা আমার মনে বহুদিন ধরে গুপ্তভাবে ছিল, যেটা বেরিয়ে এসেছিল 4 বছর আগে। আমি আমার একটু বিশেষ কাজে বিহারের দিকে গিয়েছিলাম, মধুপুরের দিকে। তো হঠাৎ করে মধুপুর থেকে ফেরার পর আমি জানতে পেরেছিলাম যে সেখানে একটা এখনকার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তো কেন উনি সেই 17 বছর পুরোনো একটা এত পাণ্ডব মর্জিত এলাকায়, এখনো যেটা পাণ্ডব মর্জিত সেটা 150 বছর আগে কিরকম ছিল সেটা আমরা সহজেই অনুমান করতে পারি, কেন সেখানে উনি থাকবেন। তো আমি তখন মনে আছে যে শোনা মাত্র আমি তখন গিয়েছিলাম কর্মাটারে এবং গিয়ে দেখেছিলাম যে বিদ্যাসাগরের যে বাড়ি, তার নাম ছিল নন্দনকানন। সেখানে ওনার বিভিন্ন কর্মকাণ্ড, ওখানকার আদিবাসী মানুষদের উনি পড়াতেন, ওখানকার মেয়েদের উনি নাইট স্কুলে পড়াশোনা শেখানো হয়। বলে না আমাদের একটা বাংলার প্রবাদ আছে, ভেটি স্বর্গে গেলেও ধান বাড়ে। তেমনি উনি যতই আঘাত পান না কেন এখানকার যাদের উনি উপকার করেছেন, তার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, যার কাছ থেকে উনি যতই রক্তাক্ত, যতই ক্ষতিগ্রস্ত হন না কেন, উনি ওখানে গিয়ে কিন্তু সেই কাজে করেছিলেন। এবং শুধু তাই নয়, আমরা অনেকেই জানি না, উনি যেটা ডক্টর বাড়িবড় সেদিনতেই বলেছেন, আমার বলার কিছু বাকি নেই, ওরাও বলছিলেন যে উনি রীতিমতো বই পড়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তার কারণ তখন তো ওই আদিবাসী গ্রামে তো কোনো রকম শিক্ষা, স্বাস্থ্য কিছুই ছিল না, কুসংস্কারে নিমজ্জিত একটা বড় সম্প্রদায় সেখানে বসবাস করত। সেখানে উনি কিন্তু পুরোপুরি দাতব্য চিকিৎসালয় খুলেছিলেন এবং উনি ওখানে রুগী দেখতেন, রীতিমতো পড়াশোনা করে ওষুধ বানিয়ে তাদেরকে মিক্সচার বানিয়ে হোমিওপ্যাথি কিন্তু তাদেরকে সেবা করতেন। তো এই যে গ্রামটা জামতারা আর জোসিপির মাঝখানে এখনো এই স্টেশনটা আছে। পরবর্তীকালে 1974 সালে কার্মোটা স্টেশনের নাম পাল্টে বিদ্যাসাগর করা হয়েছে।
তো পরবর্তীকালে ওনার পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় বাড়িটিকে বিক্রি করে দেন সিংহ পরিবারের কাছে, আমাদের মল্লিক পরিবারের কাছে, সরি সিংহদাস মল্লিককে। এবং ধীরে ধীরে কালের গর্ভে সেই ইতিহাস হারিয়ে যায়। এটা আমি একটু বলবো, তার কারণ এটা আমাদের জানা দরকার। আমি ওখানে গিয়ে ওখানকার কর্মচারী বাঙালিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে কয়েক বছর আগেও কেউ কিন্তু এই বাড়িটার অস্তিত্ব সম্পর্কে কারো জানা ছিল না। অর্থাৎ সবাই জানতেন যে বিদ্যাসাগর কর্মচারী তার শেষ জীবনটা কাটিয়েছিলেন, কিন্তু কোনটা তার অ্যাকচুয়াল বাড়ি ছিল সেটা কেউ জানতেন না। এতটাই সেটা মানে রক্ষণাবেক্ষণের অভাবে পুরো বাড়ি হয়ে গিয়েছিল। তো 1972 সালে বিহার বাংলা একাডেমির সদস্য বিশিষ্ট আইনজীবী ধ্রুবজ্যোতি গুপ্ত অনেক অনুসন্ধানের পরে উনি বাড়িটা খুঁজে পেয়েছিলেন, এবং তারপরে নানা রকম কলকাতায় বিহারে বাংলা প্রেমী এবং বিভিন্ন মান্যগণ্য বাঙালিদের সঙ্গে যোগাযোগ করে উনি অনুদান জোগাড় করে ওই বাড়িটা তিনি 24,000 টাকার বিনিময়ে 1974 সালের 29শে মার্চ কেনে বিহার বাংলা একাডেমি। এবং তারপরে সেই বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য গঠিত হয় বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি, তৈরি হয় নন্দনকানন স্মৃতি রক্ষা কমিটি। এবং তারপরে বাড়িটি এখন মোটামুটি আমরা বলতে পারি যে রক্ষণাবেক্ষণ বলা যায়, কিন্তু প্রবাসী বাঙালিরা অনেক উদ্যোগ কিন্তু আমাদের কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা কতজন জানেন আমার রীতিমতো সন্দেহ রয়েছে। আমি যতবারই গিয়েছি আমি কাউকেই দেখতে পাইনি, যদিও ওখানে গেস্ট হাউস রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, কেয়ারটেকার রয়েছে, অত্যন্ত স্বল্প মূল্যে আপনি দু একদিন থাকতে পারবেন এবং আপনার গায়ে কাঁটা দেবেন। পুরো ক্যাম্পাসটা, যে ক্যাম্পাসে পুরোটাই বিদ্যাসাগর সেই সময়, এখনই যেটা পুরো ফাঁকা, সেই সময় উনি যে চাতালে বসে বেড়াতেন, যেখানে বসে উনি মেয়েদের ওখানে হরপ্রসাদ শাস্ত্রীর একটা খুব সুন্দর জবানবন্দি রয়েছে, উনি কানাডায় গিয়েছিলেন। উনি বলছেন যে সকাল থেকে উঠে উনি দেখছেন যে একজন করে সকাল আসছেন এবং এসে ভুট্টা দিচ্ছে, বিদ্যাসাগর তাকে টাকা দিয়ে ভুট্টাটা কিনে নিজের কাছে রেখে দিচ্ছে, ভুট্টার পাহাড় হয়ে যাচ্ছে। উনি বলছেন যে কি ব্যাপার, আপনি এত ভুট্টা নিয়ে কি করবেন, এত ভুট্টা কে খাবে? বলছে খাওয়ার লোক আছে, দাঁড়ান না। তো যখন বেলা বাড়ছে তখন দেখছে আরেক সম্প্রদায়ের আদিবাসী মানুষ আসছে, যাদের কাছে ভাত বিলাসিতা, সপ্তাহে হয়তো এক বেলা তারা ভাত ফুটিয়ে খেতে পারে। তো তারা আসছে, এসে বসে, তারা একদম কোনো জিজ্ঞাসা পালাই নেই, কারণ বিদ্যাসাগর তাদের কাছে কোনো আমাদের কোনো মহান মানুষ নয়, কোনো কিংবদন্তি নন, তাদের কাছে তিনি শুধুমাত্র বিদ্যাসাগর। আমরা খেতে বসছি, বসে ওরা কিন্তু ভুট্টা খেতে শুরু করে দিচ্ছে। ভুট্টা খেয়ে জল টল খেয়ে বিদ্যাসাগরের ওখানে সিন্ধুক থেকে কাপড় নিয়ে ওরা চলে যাচ্ছে। এইরকম যে মানুষ ওখানে, উনি হয়তো শেষ বয়সে এটা উপলব্ধি করেছিলেন যে শহুরে নাগরিক মানুষদের কাছ থেকে উনি যে স্বার্থপরতার নমুনা পেয়েছিলেন, যে আত্মকেন্দ্রিকতার নমুনা পেয়েছিলেন, সেটা হয়তো উনি সেখানে গিয়ে ভুলে যেতে চেয়েছিলেন। কারণ উনি একাধিক জায়গায় উল্লেখ করেছেন যে এরা তথাকথিত অশিক্ষিত হতে পারে, তথাকথিত অসভ্য হতে পারে, কিন্তু এরা ভালোবাসাটাকে ভালোবাসার মতো নিতে জানে এবং এরা কিন্তু মিথ্যুক নয়, এরা সত্যটাকে সত্যের মতো নিতে পারে, এটার মধ্যে কোনো ছলনা নেই, কোনো ভূমিকা নেই। তাই জন্যই হয়তো উনি এত ভালোবেসেছিলেন ওদের, এবং ওই সাঁওতালরাও ওকে তেমনই ভালোবেসেছিলেন। একবার বিদ্যাসাগর 15 থেকে যাচ্ছেন কারমাটা, এগুলো সবই লিখেছি কিন্তু কয়েকটা প্রসঙ্গ বলার লোক সামলাতে পারছি না। তো যেতে যেতে তখন তো যেরকম হয় একটা খুবই ছোট স্টেশন কর্মাটার, তো কোনো প্ল্যাটফর্ম ছিল না, একদম ট্রেন থেকে সরাসরি নামতে হতো। তো ওনার শেষ বয়স উনি পড়ে গেলেন, পড়ে যেতে পুরো সমগ্র আদিবাসী সম্প্রদায়, পুরো কর্মাটার, জামতারা, জসিবির কয়েক হাজার মানুষ একদিন রেল অবরোধ করে রেখেছিলেন যে সাহেবদেরকে বলতে হবে যে প্ল্যাটফর্ম উঁচু করতে হবে, বিদ্যাসাগর পড়ে গেছে, সুতরাং প্ল্যাটফর্ম না বানালে কিন্তু আমরা ট্রেন চলতে দেবো না। এই ভালোবাসাটা উনি অর্জন করেছিলেন। উনি কিন্তু ওখানে গেছিলেন, ওরা তাকে চিন্তা না, মানে উনি প্রথম যখন যান, গিয়ে উনি যখন নিমন্ত্রণ করেন কিছু আদিবাসী মানুষকে, সরকারকে, ওরা খুব অবাক হয়ে গেছিল। কারণ ওখানে যে বাঙালিরা থাকতেন, আমি সমস্ত সম্মান রেখেই বলছি, তাদের কিন্তু একটা নামই ছিল ওখানে ঝুটা বাঙালি। কারণ ওখানকার বাঙালিরা মাছ কিনে পয়সা দিত না, বিভিন্ন রকমভাবে ঠকানোর চেষ্টা করতো প্রবাসী বাঙালি, তখনকার কথা বলছি, যে ভুল ভাববেন না। তো প্রথম যখন উনি গিয়ে ওখানকার যে আদিবাসী মোড়ল হয়, সর্দার, তাদেরকে যখন আমন্ত্রণ করলেন নিজের বাড়িতে খাওয়ার জন্য, তারা প্রচন্ড একটা সন্দেহ দৃষ্টি দিল, মানে এই লোকটা কলকাতা থেকে এসে আমাদেরকে খেতে যাচ্ছে, আমরা তো একটা অন্য জাতি। তো যাই হোক, তারা এলো, এসে যখন তারা দিচ্ছে তাদেরকে উনি পাত্রে খেতে
বিনিময়ে আমার বলতে বলতে আমি একটু আবেগ মনে করছি, বিনিময়ে তারা তাকেও নিমন্ত্রণ করেছিলেন তাদের পাহাড়ে গিয়ে খেতে যাওয়ার জন্য। কিন্তু বিদ্যাসাগর তো জানেন যে তারা তো নিজেরাই সপ্তাহে হয়তো এক বেলা ভাত খেতে পারে। বিদ্যাসাগরকে যদি তারা ভাত খাওয়াতে যায় তাহলে তাদের হয়তো 2 সপ্তাহ না খেতে থাকতে হবে। তাই বিদ্যাসাগর গেছেন গিয়ে যখন তাকে খেতে দিচ্ছে, বিদ্যাসাগর বলছে কিছু তোমাদের কিছু খেতে দিতে হবে না, তোমার তো তুই তো পারিস, তোদের কিছু খেতে দিতে হবে না, আমার পেট ভরে গেছে বলে কিছু পুরো ফল দিচ্ছে। উনি সবাইকে তখনকার দিনে যখন অস্পৃশ্যতা ভীষণভাবে সমাজে রয়েছে, উনি তাদের সবাইকে জড়িয়ে ধরে চলে আসছেন, তখন একজন বৃদ্ধা সাঁওতাল রমণী বলছেন যে তুই কে বল, তুই তো মানুষ, তো মানুষ, বাঙালি তো মুসলিম মানুষ, তুই কে আমাদের মধ্যে এসেছে সেটা তোকে বলতে হবে। তো এরকম অবস্থায় এরকমভাবে উনি 17 বছর ওখানে এভাবে আদিবাসী মানুষের মধ্যে ছিলেন। আমি সেটাকেই আমার উপন্যাসে লেখার চেষ্টা করেছি। একদমই আমার প্রথমেই বলি এখানে অভিজ্ঞতা রয়েছেন। অভিজ্ঞতা বলেছিলেন যে অভিজ্ঞতা মশাই করে বাবা বলেন, উনি কিন্তু একটা মানুষ মশাই আপনি কি জঘন্য প্রচ্ছদ করেছেন, কেন এরা প্রচ্ছদ হবে, প্রচ্ছদ আমি একটু এক্সট্রা বিদ্যাসাগরের একটু পেছন থেকে, কিন্তু না আমি সচেতনভাবে এমন একটা প্রচ্ছদ করতে চেয়েছি, অত্যন্ত সহজ সরল প্রচ্ছদ, যা দেখে এখনকার কিশোর প্রজন্ম যারা বই পড়তে চায় না, যারা আকৃষ্ট হয় বইটা কেনার জন্য নয়, আকৃষ্ট হয় জানার জন্য যে আসল মনুষ্যত্ব বা আসল আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ। আমরা ছোট থেকে তাদের শেখাচ্ছি যে তোমাদের পাস হতে হবে, আমরা ছোট থেকে তাদের শেখাচ্ছি যে তোমাদের সবার থেকে আগে এগিয়ে যেতে হবে, খালি দৌড় খালি প্রতিযোগিতা, শুধু তোমাকে ভালো হতে হবে, অন্য বন্ধুদের থেকে তোমাকে ভালো হতে হবে। অর্থাৎ অবচেতনে কিন্তু আমরা তাদেরকে শেখাচ্ছি স্বার্থপর হতে, আত্মকেন্দ্রিক হতে। কিন্তু বিদ্যাসাগরও কিন্তু শৈশব ফার্স্ট বয় ছিলেন, তিনি কিন্তু আত্মকেন্দ্রিক না হয়েই কিন্তু নিজের জীবনের এবং সমাজের শীর্ষে পৌঁছেছিলেন। এই বইটা আমি অত্যন্ত সহজ সরল ভাষায় লিখে বার্তা দিতে চেয়েছি, মাসের কাছে পৌঁছতে চেয়েছি, যাতে বিদ্যাসাগরকে জেনে কিছু কিছু আবেগ, অত্যন্ত আবেগপ্রবণ ঘটনা জেনে আমরা যদি মানুষের, আমি যখন নিজে লিখেছি, লিখতে লিখতে আমার নিজের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আমি এটা বলতে অস্বীকার করবো না যে কোনো উপন্যাস থেকে এতটা মনে শান্তি পাইনি। একটা কখনো কখনো রাগ হয়েছে, কখনো কখনো কষ্ট হয়েছে, কখনো কখনো মানুষ হিসেবে মনে হয়েছে যে এখনো কতটা উত্তরণ বাকি রয়ে গেছে, আমার চরিত্র সংস্কারে বাকি রয়ে গেছে। সেটা যদি 1% কারণ এই বইটা পড়ে সেই অনুভবটা হয়, সেই অনুভূতিটা হয়, এর থেকে বেশি লেখক হিসেবে আমার কথা কিছু না। অনেক ধন্যবাদ সবাইকে। আমি জানতামও না তিনি স্বতঃপ্রণোদিত হয়ে অন্য কোথাও থেকে বইটি সম্বন্ধে জেনে এসেছেন। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায়, তিনি আমার সঙ্গে দেখা করলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। একটা কথা বলি, সকলকে বলি, সেটা হচ্ছে আগামী 29শে জুলাই বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের বাড়িতে প্রয়াণ দিবস একটা অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জয় বিদ্যাসাগর। 15তম বই প্রকাশ, কেন্দ্রীয় প্রকাশক ঈশ্বরের অন্তিম শ্বাস ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা 1600 কপি প্রিবুক পেয়েছি কালকে পর্যন্ত, যেটা সাম্প্রতিককালের রেকর্ড। যারা বলেন যে জেনারেল বুকসের চাহিদা কমছে, পাঠক কমছে, দেবান্তি মুখোপাধ্যায় সেখানে ব্যতিক্রম। ওনার প্রত্যেকটা বই বেস্টসেলিং এবং বই বেরোনোর সঙ্গে সঙ্গেই পাঠকরা প্রোগ্রাসে সেটা গ্রহণ করেন। আজকে যারা এত দূর থেকে এত গুণীজন এবং পাঠক পাঠিকারা এসছেন, প্রকাশনের তরফ থেকে আমি জানাই তাদের আগ্রহী কৃতজ্ঞতা। আমাদের এই অনুষ্ঠানের শেষে আপনাদের জানাই একটু চা পানের ব্যবস্থা আছে আমাদের এই হলের বাইরে, আপনারা চলে যাবেন না, চা গ্রহণ করবেন। আর যারা যারা ওনার বই কিনতে চান, আজকে বিশেষ ডিসকাউন্টে আমরা তাদেরকে ব্যবস্থা করেছি দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন।
জ্যোতিমা ভেতরে না অনেক কথা বইটা দিয়ে দিন অডিও তো